নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, স্টেট স্পিক্সে স্বাগত। আমি তুষার ভট্টাচার্য। আজকে যে বিষয়টি আজকে অনেক কটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সব কটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একটু মন দিয়ে শুনবেন এবং ভাববেন, ভাবার চেষ্টা করুন। ভাবতে আপনাদেরকে হবেই, আর ভাবলেই আগামী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। এটা আমার প্রতিদিনের একটা হ্যাবিট বলতে পারেন, যেটা আমি আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করি। দেখুন, ভোট পর্ব শেষ, এখন সরকার গঠনের পালা। প্রথমেই বলি, যারা বিজেপি সাপোর্টার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সরকার কিন্তু বিজেপিই করছেন দিল্লিতে। এটা দিল্লির ভোট ছিল, সরকার দিল্লিতে বিজেপি করছে। কিন্তু এবারে সরকারটা বিজেপির সরকার বলা যাবে না, এটা এনডিএ সরকার হিসাবে আগামী 5 বছর এরা চালাবে। এবার দু তিনটে খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, যে অনেকের মনেই সন্দেহ আছে যে ওই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা একজন চন্দ্রবাবু নাইডু 16টা সিট জিতেছে আর নীতিশ কুমার 12টা সিট জিতেছে, তার দুটো মিলে 28টা সিট হলো। এরা যে কোনো সময় বিট্রে করতে পারে, তাতে সরকার পড়ে যেতে পারে এবং এটা 5 বছর চালানোটা খুব মুশকিল। মোদিজি খুব বিপদে পড়ে যাবে। দেখুন, দলটা বিজেপি, প্রথম কথা, দলটা বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল। আশ্বস্ত করতে পারি, এখন বর্তমান পরিপ্রেক্ষিতে যা খবরগুলি পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে, দিল্লি থেকে, তাতে এটুকু বলতে পারি এই সরকারটা পড়বে না। তবে সরকারটা না পড়লেও একটু তো অসুবিধা হবে। যেমন ডিসিশন, যেমন আগে বিজেপি সরকার এককভাবে ছিল, সংখ্যা গরিষ্ঠ দল, ডিসিশন নিতে পারত, কিন্তু এককভাবে ডিসিশন নিতে পারত। এখন কিন্তু তাদেরকে শরিকদের সাহায্য নিতে হবে। প্রথম কথা বলি, যে ওই একটা কথা আছে না, যে প্রথম রাত্রেই বিয়ের প্রথম রাত্রে বিড়াল মারতে হয়। তো এইখানে মোদিজি একদম প্রথম দিনই মেরে দিয়েছেন সব কিছু, মানে সবার মুখ বন্ধ করে দিয়েছেন। 4টে মন্ত্রণালয়, 4টে মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী, গৃহমন্ত্রী আর ডিফেন্স মন্ত্রী, এই 4টে মন্ত্রী বিজেপি কাউকে দেবে না, বিজেপি থেকেই হবে, মাথায় রাখুন। দ্বিতীয় কথা, এই যে 4টে মন্ত্র কাউকে দেবে না, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শরিকরাও আবার একটা দাবি করে ফেলেছে। সেটা হচ্ছে যে তাদের দাবি হচ্ছে প্রতি 4টে এমপি পিছু একটা করে মন্ত্রী চাচ্ছে তারা। যেমন তেলেগু দেশম টিডিপি, তারা 16টা সিট জিতেছে, তারা বলছে আমাদের 4টা মন্ত্রণালয় দিতে হবে, মিনিস্ট্রি দিতে হবে। জনতা দল ইউনাইটেড 12টা সিট জিতেছে, তারা বলছে আমাদের 3টে দিতে হবে। শিবসেনা মহারাষ্ট্রে তারা 7টা সিট জিতেছে, তারা বলছে আমাদেরকে 2টো দিতে হবে। দেখুন, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। মন্ত্রিসভা হচ্ছে, 8 তারিখে মোদিজি শপথ নিচ্ছেন। আর এই যে সিট অ্যালোকেশন, সিট ডিভাইডেশন, তাতে কিন্তু হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর যেটা বলছি, সেটা হচ্ছে যে আমি আরেকটা খুব একটা দুঃখজনক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বলবো, এবং আমি 2টো টেলিফোন নাম্বার আপনাদের আজকে দেব আপনাদের অভিযোগ জানানোর জন্য। আমি যদি কোনো কেউ অভিযোগ জানাতে চান, জানাতে পারেন। আমার কাছে খবর এসছে, আমি সেই খবরটা আপনাদেরকে দেব, সেটা আমি একদম পরে বলছি। এবার আজকে রাত্রেই ডক্টর সুকান্ত মজুমদার এবং শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দিল্লিতে তলব করা হয়েছে ইমার্জেন্সি কারণে। আমার কাছে যা খবর আছে, আমি যতটুকু খবর নিয়েছি, তাতে আমার রাজ্য থেকে মনে হয়, বাংলা থেকে মনে হয় পূর্ণমন্ত্রী কেউ পাচ্ছে বলে মনে হচ্ছে না। পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার যাকে বলে, ওই রাজ্যমন্ত্রী হয়ে থাকবে। যেমন নিশীথ প্রামাণিক ছিলেন আমাদের অমিত শাহজির রাষ্ট্রমন্ত্রী, ওরকম রাষ্ট্রমন্ত্রীর তরফে কে পাচ্ছেন জানি না। নাম অনেকের আছে, আমাদের
সুকান্ত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম আছে, খগেন মুর্মুর নাম আছে, মালদা থেকে জিতেছেন, আলিপুরদুয়ার থেকে যিনি জিতেছেন ওনার নাম আছে, আর আমাদের প্রাক্তন জাস্টিস অভিজিৎ বাবুর নামও আছে। এটুকু আমি জানি না এরা কারা পাবে, কিন্তু এদের নামগুলি ভাসছে হাওয়াতে, আমারও কানে এসছে। আমি আপনাদেরকে জানালাম যে এদের মধ্যে থেকে মন্ত্রী হওয়ার চান্স আছে, কিন্তু খবর যেটা ক্যাবিনেট মিনিস্ট্রিকেও কাউকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না তার পিছনেও কারণ আছে, সেটা আমি পরে বলছি, সেটা নিয়ে আমি আলোচনা করছি। এটা গেল একটা পার্ট। দিল্লিতে 8 তারিখে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত থাকুন, সরকার 5 বছর চলবে, কেউ কোনো রকমভাবেই ডিস্টার্ব হবে না। হ্যাঁ, একটু ডিস্টার্ব হবে ডিসিশান নিতে, যেমন তুরন্ত বিজেপি সরকার ডিসিশান নিচ্ছিল, সেই ডিসিশানে হয়তো একটু দেরি হতে পারে, তাছাড়া কিচ্ছু হবে না, অ্যাজ ইট ইজ চলবে। এবার আসি আমাদের বাংলার রাজনীতিতে। বাংলার রাজনীতিতে আমাদের কিন্তু একটু ঝটকা লেগেছে, এটা আমরা সামলে নেব, মানে যারা বিজেপি আছেন তারা এটা তো সামলে নেবেন, এটা ওনাদের কথা, আমার কথা নয়। তারা বলছেন যে আমরা এটা সামলে নেব, ভালো কথা, সামলে নেবেন, খুব ভালো কথা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, বিভিন্নভাবে লোকে বিজেপিকে ক্রিটিসাইজ করছে, তাদের ভুল ত্রুটি ধরছে। আমিও কালকে করেছি একটা, আমার মনে হয়েছে সেটা করেছি, এবং আজকে আমি দেখলাম আমার পয়েন্টগুলি অনেক ক্ষেত্রে, অন্তত আমি যদি 10টা, আমি মনে হয় 13টা পয়েন্ট দিয়েছিলাম, 13টা পয়েন্টের 8 থেকে 9টা পয়েন্ট নিয়ে প্রত্যেকে আলোচনা করছে, প্রত্যেক মিডিয়া, ইভেন এবিপি আনন্দ পর্যন্ত আলোচনা করছে। আমি তো কালকে সন্ধ্যাবেলা দিয়েছিলাম, আজকে সকাল থেকে আলোচনা হচ্ছে, তার মানে টপিক আমার ঠিক ছিল, আমি সঠিক জায়গায় আছি। আজকেও আমি কয়েকটা ব্যাপারে বলবো। এবার আসছি যে কথাটা, সেটা হচ্ছে যে দেখুন, আমি বলেছিলাম পলিসি কিন্তু বিজেপির নেই, পলিসি নীল। মানুষ ভোট দিচ্ছে, 2018 পঞ্চায়েতে ভোট দিয়েছে, ভোট লুট, কাউন্টিং সেন্টার দখল, সব ওদের, নমিনেশন সাবমিট করতে দেয়নি সেখান থেকে। মানুষ কি বুঝলো? মানুষ বুঝলো যে প্রথমে সিকিউরিটির অভাব, আমি নমিনেশন দিতে যাব, আমার সিকিউরিটি নেই, আমাকে কেউ গার্ড করার নেই। দ্বিতীয় কি দেখলো, যে ভোট তো আমি দিলাম বিজেপিকে, কিন্তু ভোটের পরে যে হলো ফল তো উল্টে গেল। আমি ভোট দিলাম, আমি ধরুন একটা দল করি, আমি বামপন্থী দল করি, সিপিএমকে আমি ভোট দিই, আমি সিপিএমকে ভোট দিলাম, সিপিএম হেরে গেল, মনে হয় না ভোটটা আমার নষ্ট হলো? গ্রামে কিন্তু এটার প্রবল একটা আছে, যে আমি একে ভোট দিয়ে আসলাম, ভোটটা নষ্ট হলো, হেরে গেল। মানুষ চায় যাকে ভোট দিয়েছি আমি, সে ব্যক্তিটি যেন জেতে, কিন্তু উল্টো হয়ে যায় যখন দেখবেন যে এইটা। তখন ওরা কি দেখলো, যে সিকিউরিটির অভাব, ভোট দিচ্ছি, ভোটটা কাউন্টেবল হচ্ছে না, ভোটটা নষ্ট হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, ছাপ্পা হচ্ছে, দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। এটা গেল একটা, ফল বেরিয়ে গেল, বিজেপি হেরে গেল। তারপরে শুরু হলো ভোট পরবর্তী সন্ত্রাস। এই সন্ত্রাসে হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেল, বেশ কিছু মারাও গেল। আমাদের তো প্রায়, মানে যতটুকু খবর জানি, বিজেপির প্রায় 100, সবগুলি মিলে প্রায় 200-র কাছাকাছি কর্মী মারা গেছে। এটা কিন্তু খুব বেদনাদায়ক একটা ব্যাপার। এবার মানুষ দেখলো যে সিকিউরিটি কোথায়, আমি তো ভোট দিচ্ছি, কিন্তু আমাকে মেরে দিলে সিকিউরিটিটা কোথায়? আমাদের পয়সাতেই ভোট হয়, আমি এর আগেও একটা প্রতিবেদন করেছি, দেখবেন 1 লক্ষ কোটি টাকা খরচা করে ভোট করে, সেই ভোটটা আমরা দিলেও দোষ, না দিলেও দোষ, দিলেও মার খাচ্ছি, না দিলেও মার খাচ্ছি। তাহলে ভোটের প্রয়োজনটা কোথায়? সিস্টেম, পলিসির গণ্ডগোল। বিজেপি এই জায়গাটা মানুষকে বোঝাতে পারছে না, বা করতে পারছে না। বোঝাতে পারার দরকার নেই, করতেই পারছে না, পলিসি নেই। এইবার আসলো 19-এর লোকসভা, সেখানে বিজেপি 18টা সিট পেয়ে গেল এবং প্রবল। ওই সময়টা কিন্তু তৃণমূল হালকা করে দিয়েছিল, যেহেতু 18-র কলঙ্কটা ওদের গায়ে লেগে গেছিলো। সেই জন্য ওরা স্পেসিফিক্যালি যেখান থেকে তুলতে হবে তাদের ক্রিম পার্সনগুলিকে
তাদেরকে সে তুলে নিয়ে চলে গেছে। বাকি উত্তরবঙ্গ সহ বাকি 18টা সিট পেয়েছিল বিজেপি। এটা ওদের ছেড়ে দেওয়ার ফল। ওই সময়টা রিগিংটা কম করেছিল। ওই সময় রিগিং করলে ওই সময় 12টাও পেত, 18টা পেতো না, 12টাও পেতো না। আজকের দিনে 12টা পেয়েছে, ওটাও পেতো না। ভালো করে বুঝবেন বিষয়গুলি, ভাবতে হবে আপনাদেরকে। আর ভাবার জন্যই আপনাদের এই জিনিসগুলি আমি বলি। 21-এর নির্বাচনটা কিন্তু মারাত্মক হলো, কারণ আইপ্যাক চলে আসলো তখন। 19-এর পরে 21-এর নির্বাচন বিধানসভা। আইপ্যাককে নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। এরা আইপ্যাককে নিয়ে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিটা তছনছ করে দিল। বিজেপি এটা বুঝতেই পারলো না। বিজেপি এইটাকে খুব হালকা চালে নিল, কারণ ওই এক্সিট পোল বলে দিল 200-র উপরে সিট পেয়ে যাবে বিজেপি। এবারও যেমন করেছে, প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে না থেকে বাইরে গিয়ে বলেছে ও 26টা সিট পাবে। আর আমরা মূর্খ বিজেপি সেই কথায় মানে ফানুস বলে না, হাওয়ার ফানুস, উঠতে থাকলাম। আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল। আমরা মানে বিজেপি শেষ হয়ে গেল। এই তো হয়। তো ওই সময়টা কি হলো, ওই সময়টা আইপ্যাক এমন প্ল্যান করলো, সেই প্ল্যানে ওরা কিন্তু সাকসেস হয়ে গেল। ওরা গেম চেঞ্জার। আইপ্যাক হচ্ছে টিএমসির গেম চেঞ্জার হয়ে মাঠে নামছিল, এবং তারা গেম চেঞ্জ করেই আজ পর্যন্ত আইপ্যাক, বুঝতে হবে, আজ পর্যন্ত আইপ্যাকের টিম কিন্তু কলকাতার বুকে বসে সারা পশ্চিমবঙ্গকে দাপিয়ে বেড়াচ্ছে। বালুরঘাটেও আইপ্যাকের টিম আছে, এরকম প্রত্যেকটা জায়গাতে আইপ্যাকের টিম আছে। আমাদেরকে বুঝতে হবে, মালিক আইপ্যাক থেকে বেরিয়ে গেছে, সে বিহারে গিয়ে নিজের রাজনীতি করছে। এখান থেকে টাকা কামিয়ে নিয়ে গিয়েও বিহারে গিয়ে নিজের জনসত্তা নাকি জন পার্টি একটা খুলেছে, জনসত্তা পার্টি। ও কিন্তু ওর ধান্দা, তাই ধান্দাটা বুঝতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ব্যাপারটা। 21-এও মানুষ ভোট দিল, ভোট রেজাল্ট পেল না, হিংসা হলো, প্রচুর লোক মারা গেল। ভাবুন, প্রোটেকশন দিতে পারলাম আমরা? বিজেপি কি প্রোটেকশন দিতে পারলো, এনশিওর করতে পারলো? গৃহহীনদের ফেরাতে 1 থেকে 2 বছর লেগে গেল। বাইরের রাজ্যে গিয়ে, আসামে গিয়ে পালিয়ে থাকলো, উড়িষ্যা, বিহার, লোকে পালিয়ে বেড়ালো। মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হলো, চোখের সামনে, মায়ের চোখের সামনে ছেলেকে খুন করে দেওয়া হলো। এটাই কি পশ্চিমবঙ্গ? আমি কেন তোমাকে ভোট দেব, তুমি যদি আমাকে প্রোটেক্ট করতে না পারো? আমি তোমাকে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, একটা কথা আছে, আমি তোমাদেরকে টেস্ট একবার না, 18, 19, 21, 22-এ মিউনিসিপ্যালিটি, 23-এ পঞ্চায়েত, এতগুলিবার তোমাদেরকে ভোট দিয়েছি। তোমরা একটা বারও ভোট সন্ত্রাস রুখতে পারোনি, তোমরা একটা বারও বুথ লুট রুখতে পারোনি, কাউন্টিং রিগিং রুখতে পারোনি, এসপি ডিএমদের কনফিডেন্সে নিতে পারোনি, পুলিশকে কনফিডেন্সে নিতে পারোনি। কি পলিসি তোমাদের? জিতবে? কোনো দিন জিততে পারবে না। একটা সংবাদ মাধ্যম, আরামবাগ টিভি, আমি বলছি তো, উনি বলছেন পশ্চিমবঙ্গে জিততে গেলে বিজেপিকে 75% ভোট পেতে হবে, তবে বিজেপি জিততে পারবে। আর এই 75% ভোট পেতে গেলে 30% মুসলিম ভোটটাকে অ্যাড করতে হবে, যেটা বিজেপি কোনো দিন করতে পারবে না ভারতবর্ষের বুকে। দেখুন, অ্যানালিসিসগুলি বোঝার চেষ্টা করুন। 75% ভোট এ যাবৎকালে রাজনৈতিক মহলে কোনো দল পায়নি, আগামীতেও পাবে না। ইন্দিরা গান্ধীর আমলেও পায়নি। সবথেকে ভালো জননেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কংগ্রেসের, তিনিও পাননি। আজকের দিনে সম্ভবই না। 40, 42, 45, 48% পর্যন্ত যতদূর সম্ভব লাস্ট 3-4টে ইলেকশানে 48% পর্যন্ত মনে হয়
সর্বইয়ে। তাহলে কি বলছে অ্যানালিসিসটা? বলছে আরামবাগ টিভি মিস্টার শফিকুল ইসলাম বলছেন যে বিজেপিকে পশ্চিমবাংলায় আসতে গেলে 75% ভোট পেতে হবে এবং তার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে মানে? মোদিজি কি বলছে? সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিশ্বাস। তাহলে সবকা সাথ সবকা বিশ্বাস মানে কি? মুসলিমরা বাদ, জৈনরা বাদ, খ্রিস্টানরা বাদ, শুধু হিন্দু? কি বলছেন দাদা? এইটা ওরা বোঝে না। তো সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে এটা কিসের জন্য? মুসলিমদের জন্য নয়। একটা তথ্য যখন আমি প্রচার করব তার একটা বেস থাকতে হবে। 75% ভোট, হাউ ফানি। যাকে উনি ওনার মত প্রকাশ করেছেন, আমার এখানে বলার কিছু নেই। তবে ভারতবর্ষের যদি আমরা ইতিহাস দেখি, পিছনের ইতিহাস, 75% ভোট পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি তাহলে বাংলায় বিজেপি আসতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। বিজেপিকে পলিসি তৈরি করতে হবে। বিজেপিকে মানুষের বিশ্বাস, মানুষ এখনও বিশ্বাস করে ভোট দেয়, কিন্তু সেই বিশ্বাসটা ভঙ্গ হচ্ছে প্রতিবার 2018 সাল থেকে। আজকে বলছে ডক্টর সুকান্ত মজুমদারের দোষ আর শুভেন্দু অধিকারীর দোষ। এর আগে যখন দিলীপবাবু ছিলেন তখন দিলীপ ঘোষের দোষ। কালকে যদি আমি হই আমার দোষ, পরশুদিন আপনি হলে আপনার দোষ। দোষ দিয়ে লাভ নেই। পলিসি তৈরি করুন। না পারেন আমি আপনাদেরকে সাহায্য করব পলিসি তৈরি করতে। কীভাবে পলিসি তৈরি করতে হয় সেই সাহায্য আমি করব। আমি এখানে ওপেন ফোরামে কিচ্ছু বলবো না। আমাকে ডাকুন, আমি আপনাদের সঙ্গে বসবো। ওইসব সব হাঁটানো, সবকে। কতবার ভোট দিবে মানুষ আপনাদেরকে? ভোট দিয়েই যাবে, আপনারা করবেন? এটা হতে পারে না, এটা কোনো দিন হতে পারে না। এটা আপনাদের বড় ফল্ট। কালকে আমি বলেছিলাম যেটা, যে পলিসি না তৈরি করাটা আপনাদের ফল্ট। আমি আজকে বলেছিলাম পার্ট 2 করব, আজকে পার্ট 2 করছি। কিন্তু তার থেকেও বড় ভয়ঙ্কর যে খবর আমার কাছে আছে, সেইটা এখন আমি আপনাদেরকে যখন বলবো, তখন পার্ট 2 থেকেও বেশি এটা হয়ে যাবে। তো সুতরাং আমার মতে পলিসি ঠিক করতে হবে। আইপ্যাককে রুখতে গেলে আইপ্যাকের মতো সেফোলজিস্ট টিম তৈরি করতে হবে, টিম নিয়ে আসতে হবে। ভারতবর্ষে আরও আছে আইপ্যাক, ওরা নাম করেছে, ঠিক আছে, চিটিং করে নাম করেছে, তাও মোদিজির জন্যে এই আইপ্যাকের নাম। আপনারা সবাই জানেন, ভালো করেই জানেন। আমি আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে যে কনফিডেন্সটা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। মানুষ ভোট দেবে, আমরা জিতে যাব। আমরা ইভিএমের সুরক্ষা দিতে পারবো না, আমরা এসপিডিএমকে কনফিডেন্সে নিতে পারবো না, আমরা যারা এজেন্ট, কাউন্টিং এজেন্ট, তাদের প্রতি আমাদের ভরসা নেই। এই মনে হয় বিক্রি হয়ে গেল, এই মনে হয় ওকে 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা দিয়ে কিনে নিল, হয়তো গেল আমার। আমি ভালো করে অ্যানালিসিস করলাম, প্রত্যেকটা জায়গায় অ্যানালিসিস করলাম। এমনও খবর আছে যে বেশ কিছু জায়গাতে দেখুন, ওরা যাদেরকে হারাবো বলেছিল, মানে যাদেরকে হারাতেই হবে বলেছিল, নিশীথ প্রামাণিক হারিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী 4 বার এসছে হারানোর জন্য, 4 বার একটা জেলায় সভা করেছে। ভাবতে হবে, সুকান্ত মজুমদারকে হারানোর জন্য যার পর নাই চেষ্টা হয়েছে, কিন্তু কাউন্টিংটা বালুরঘাটে ছিল, যার ফলে সম্ভব হয়ে উঠল না টিএমসির কাছে। এটা ওদের একটা বড় একটা ক্ষতি বলতে হবে। হারানোর চেষ্টা হয়েছে দিলীপ ঘোষকে। এটা দলের দ্বন্দ্বের জন্য দিলীপ ঘোষ হেরেছে। আমি কালকে অন্তর্দ্বন্দ্ব আমি বলেছিলাম যে ভিতরে যে দ্বন্দ্বটা আছে, 4টে গ্রুপ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, 4টে গ্রুপ, কারোর সঙ্গে কারো মিল নেই। আজকে আমি সুকান্ত মজুমদারকে দোষ দিচ্ছি, কালকে আপনি ওকে দিলীপ ঘোষকে দোষ দিবেন, কিন্তু এটা তো কোনো কথা নয়। কথাটা হচ্ছে যে আমরা তো সরকারেই আসিনি, আমাদের সেই জায়গাটাই তৈরি হয়নি এখনো। মানুষ বিশ্বাস করছে, কিন্তু আমরা কি বিশ্বাস করছি?
যারা বিজেপি আছে তারা কি বিশ্বাস করছে? এজেন্টদের প্রতি সন্দেহ আছে। হবেই বা না কেন? হবেই বা না কেন? যখন এজেন্টদের নাম সিক্রেট থাকা দরকার। আজকের পশ্চিমবাংলায়, আগেকার দিন ভুলে যান, আগেকার দিন বুক বাজায় আমি কংগ্রেসের এজেন্ট, পোলিং এজেন্ট, কংগ্রেসের কাউন্টিং এজেন্ট, সেদিন চলে গেছে। এখন এজেন্ট মানেই ঘরে ঢুকে থাকো, ঢুকে যাও বাংকারে, তোমার বিপদ। কিন্তু কি হোয়াটসঅ্যাপে এজেন্টদের নাম ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? কি বলবেন? কালকে বলেছিলাম অঞ্চল থেকে রাজ্য, অঞ্চল থেকে রাজ্য, অঞ্চল, টাউন, জেলা, রাজ্য সব যুক্ত, 2 নম্বরীদের সব যুক্ত, খোল নলচে পাল্টাতে হবে বলেছিলাম কালকে। অনেকেই আজকে সেই কথা বলছে, অনেক মিডিয়া সেই কথা বলছে। জানি না আমার প্রতিবেদন শুনেই হোক বা তাদের নিজস্ব অ্যানালিসিস থেকেই হোক, কিন্তু এটা যারা সত্যি প্রকৃত অ্যানালিসিস করবে তাদেরকে এটাই বলতে হবে, তাদেরকে এটাই বলতে হবে, রিগিং বন্ধ করার উপায় খুঁজতে হবে। 1 নম্বর, জিততে হলে, নাহলে কোনো দিন জিততে পারবে না, কোনো দিন জিততে পারবে না। 2 নম্বর, পলিসি করতে হবে। পলিসি কি, পলিসিতে রিগিং বন্ধ করা যায়, কি পলিসিতে মুসলিমদেরকে অ্যাট্রাক্ট করা যায়, তাদেরকে নিয়ে আসতে হবে। দেখবেন ম্যাক্সিমাম মুসলিমরা এই রিগিংগুলি করে, বুথে ঢুকে বা বাইরে অত্যাচার। আজকে যে এই যে পোস্ট পোল ভায়োলেন্স যেটাকে বলে, মানে ভোটের পরবর্তী হিংসা, এখানেও দেখবেন 90% ওই সংখ্যালঘু সম্প্রদায়ের লুঙ্গি বাহিনী জড়িত, হিন্দুদের মারছে, কাটছে। কি দরকার? আমার সিকিউরিটি কে দিবে? আমার জীবনটা তো একটাই, আমাকে কে বাঁচাবে? যাই হোক, আমার মনে হয়েছে যে এভাবে ভোটে জেতা যায় না, জিততেও পারবে না কোনো দিন। নিচুতলার কর্মীরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত, আর নিচুতলার কর্মীদেরকে শক্তপোক্ত করতে হবে। তার জন্য 365 দিনই কাজ করতে হবে। বুথ সশক্তিকরণ প্রোগ্রাম ওই 1 মাস 2 মাস করে কোনো দিন কিছু করা যায় না। প্রোগ্রামই নেই, শিডিউল নেই, সব ধান্দাবাজ। কালকে আমি বলেছিলাম ধান্দাবাজ। আমার কাছে কালকে পাক্কা রিপোর্ট ছিল, কিন্তু আমার কাছে, আমি যাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম দিল্লি এবং কলকাতার, তাদের কাছ থেকে আমি কনফার্মেশনটা পাইনি যে কতটা ধান্দা করেছে। এখন সেই ধান্দার গল্পটা বলবো, এটাও একটা ভোটে হারার কারণ। এইবার যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুব মাথায় মন দিয়ে শুনবেন। বিজেপি করবেন কি করবেন না, বিজেপিকে ভালো লাগে কি লাগে না সেটা আলাদা কথা, কিন্তু আমার প্রশ্ন, আমি অন্য একটা জায়গা থেকে বলছি, আমরা কি দুর্নীতিতে সবাই জড়িত? আমাদের রক্তটাই কি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে? আমি আজকে 2টো নাম্বার দেব। আপনাদের যদি এই ইলেকশন সম্বন্ধে কোনো রকম সন্দেহ থেকে থাকে, কোনো রকম মনের মধ্যে দ্বিধা থেকে থাকে কারো বিরুদ্ধে, সে যে কোনো হতে পারে, যে কোনো, আপনারা ওই নাম্বার 2টিতে দয়া করে যোগাযোগ করে আপনার প্রবলেমগুলি বলবেন। একটা কলকাতার নাম্বার, একটা দিল্লির নাম্বার, আমি 2টো নাম্বার দেব, বলবেন। এইবার যে কথাটা বলি, দেখুন, একটা ভয়ঙ্কর ঘটনা জানতে পেরেছি। সেটা হচ্ছে বঙ্গ বিজেপিতে একটা বড় রকমের অর্থনৈতিক ঘোটালা হয়েছে। ঘোটালার পরিমাণ 161 কোটি টাকা। 1 টাকা 2 টাকা, এই ভোটের জন্য। কোথা থেকে ঘটনাটা হয়েছে? এই রাজ্যে ভোটে জেতার জন্য শুধু বুথ, কতগুলি বুথ? আমাদের সারা রাজ্যে 80,453টি বুথ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে স্ট্যাটিস্টিক্সগুলি দিচ্ছি, আপনি বিজেপির বড় বড় নেতৃবৃন্দর কাছে জিজ্ঞেস করেন তো
বাংলায় কতগুলি বুথ আছে টোটাল বলতেই পারবে না, বলতেই পারবে না। আমি দায়িত্ব নিয়ে কথাগুলি বলছি। তারা জানেই না, ওই ধান্দাটা শিখে গেছে। তো সরকার গড়তে পারবে কি পারবে না সেই তৈরি করতে পারলো না সেই সিচুয়েশান, কিন্তু ধান্দাটা শিখে গেছে। এবার দলের টাকা ধান্দা করেছে, দলের টাকার ধান্দা করেছে। আজকে রাত্রের মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে বিশেষ করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে হ্যাস্ত হবে। কি হয়েছে সেটা বলছি। 80,453টি বুথের জন্য, ভালো করে বুঝবেন, শুধু বুথের জন্য, হেলিকপ্টার খরচা নয়, বাসের খরচা নয়, ট্রেনের খরচা নয়, আদার্স কোনো নেই, স্পেশাল জনসভার খরচা নয় যে মোদিজি আসছে তা না, শুধু বুথ। এই 80,453টি বুথের জন্য বিজেপি বাংলাকে 161 কোটি টাকা দিয়েছিল। কিন্তু বিজেপির যে খবর বিজেপির কাছে পৌঁছেছে, প্রচুর টাকা নয়ছয় করে দিয়েছে এই নেতৃবৃন্দ, প্রচুর টাকা নয়ছয় করে দিয়েছে। কত পরিমাণ টাকা নয়ছয় করে দিয়েছে তার হিসাব দিতে পারছে না। 2 জন অবজারভারকে স্পেশাল নিয়োগ করা হয়েছে। এবার বুঝুন, সরকারে আসতে পারিনি আমরা, দলের টাকায় মেরে দিয়েছে। আজকে ওদেরকে আমরা তোলামূল বলি, তাহলে এদেরকে কি বলা হবে? নিজেদের পার্টির টাকায় মেরে দিচ্ছে। এই খবরটা আমাকে গতকাল দিয়েছিল, কিন্তু আমি কনক্রিট হচ্ছিলাম না। আমি কনক্রিট যতক্ষণ না হব, যতক্ষণ আমার কাছে তথ্য না আসবে, ততক্ষণ তো আমি বলতে পারি না। 2টো নাম্বার দিচ্ছি, নাম্বারগুলি লিখুন। যদি প্রয়োজন পড়ে বা আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, কমপ্লেন করবেন। বিজেপির সদর দপ্তরে কমপ্লেনগুলি নেওয়া হচ্ছে, মানে সদর দপ্তরে বলতে এদের এই পারপাসে, পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক যে ঘোটালাটা হয়েছে 161 কোটি টাকা, সেই ঘোটালার জন্য যেটা করা হচ্ছে। 9441831415, এটা একটা নাম্বার। আবার বলছি, 9441831415, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার, দ্বিতীয় নাম্বার 9410393100। আরেকবার বলি, 9410393100। এই 2টো নাম্বার আমি দিলাম। এই 2টো নাম্বারে আপনারা অভিযোগ, আপনাদের যদি মনে হয়ে থাকে হ্যাঁ যে এই তো অর্থনৈতিক কারচুপির আমার কাছে কিছু খবর আছে, এইখান থেকে এইটা হয়েছে, এখান থেকে এটা হয়েছে, আপনারা সেই খবরটা এই নাম্বারগুলিতে দিতে পারেন। আপনাদের পরিচয় গোপন থাকবে, এটুকু নিশ্চিন্ত। কারণ বিজেপি নিজেই তার আভ্যন্তরীণ সমীক্ষা চালাচ্ছে। আমি আপনাকে এটুকু বলতে পারি, এই সমীক্ষায় যারা ফাঁসবে, কে ফাঁসবে, কারা ফাঁসবে আমি বলতে পারবো না। ঘোটালা হয়েছে, ফাঁসবে তো বটেই। তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম সাজা অপেক্ষা করছে। কারণ এই সব কারণের জন্যই বাংলায় বিজেপি কিন্তু, ওই যে বলেছিলাম আমি কালকে, যে একদম অঞ্চল থেকে অঞ্চল, টাউন, জেলা, রাজ্য সবাই লিঙ্কে জড়িত, সবাই টিএমসির সঙ্গে কোনো না কোনো অ্যাঙ্গেলে আছে। এই জায়গাগুলিতে এখন বাস দেওয়া শুরু করেছে। কারণ আজকে এদের জন্য হার। এই যে টাকা পয়সা যদি এটা হয়ে থাকে, তাহলে এই টাকা পয়সাগুলি কোথায় গেল, কাদের পকেটে গেল, কেন এই টাকা পয়সা বুথে পৌঁছালো না, কেন বুথে পৌঁছালো না, আর বুথে পৌঁছালো না বলে ভোটটা আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, অনেক জায়গাতে বুথ সভাপতিরা টাকা পায়নি, কিন্তু সেই বুথের নাম্বারের এগেনস্টে সই করে টাকা তুলে নেওয়া হয়েছে।
আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে। আমি জানি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। তার মানে হয়েছে। তাহলে এইটাকে আমাদের মাথায় রাখতে হবে। এই যে দেখুন আসেনি, মানুষ বিশ্বাস করবে কি করে? হয় না, এইভাবে হতে পারে না। যাই হোক, আজকে আমি একটু মনে দুঃখই পেয়েছি এই কথাটা কালকে শুনেছিলাম, আমি অতটা আমল দিইনি, কিন্তু আজকে যখন আমি তথ্যটা পেয়ে গেলাম এবং সাথে আমি দিল্লি থেকেও পেলাম আর কলকাতা থেকেও জোগাড় করলাম যে আসল ঘটনাটা কি, তখন আমি জানতে পারলাম যে এই ঘটনাটা আছে। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা দুঃখের কথা বলি যে পশ্চিমবাংলা মনে হয় পূর্ণ মন্ত্রী পাচ্ছে না, এই কারণটার জন্য, এই ঘোটালাটার জন্য। এই যে টাকা 161 কোটি টাকা তো অনেক টাকা। এবার যদি আমি ভাগ করি 161 কোটি টাকাকে 80,000 বুথকে, তাহলে এক একটা বুথে প্রায় 20,000 20,000 তো হচ্ছেই, এরকমই হবে আর কি, 20,000-25,000 টাকা করে এক একটা বুথ পাবে। তো একটা ওয়ার্ডে মনে করুন 3টে 2টো 4টে 5টা বুথ থাকে। একটা ওয়ার্ডে যদি 40-50 হাজার টাকা করে ইলেকশন পারপাসে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা যদি সেইভাবে খরচাপাতি করে, তাহলে কিন্তু ভোটে রেজাল্টটা একটু অন্যরকম হয়। তো সেই জায়গায় তো করতে পারেনি। এখন এই যে স্ট্র্যাটেজি আর মেরে খাবো, এই নীতি তো আর কি বলবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে ওই রিকোয়েস্ট করবো আর কি, সাবস্ক্রাইবটা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কিন্তু করবেন, দেখে চলে যাবেন না। প্রতিটা ভিডিওতেই আপনারা আমাকে সাহায্য করছেন, আমি দেখছি। তবুও এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভালো লাগলে করবেন, ভালো না লাগলেও কিছু একটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।